বাসায় ফিরেই ফ্রেশ হয়ে ডিনারের প্রস্তুতি নেয় রাজ। আজ অনেকটাই হালকা মনে হচ্ছে নিজেকে, দেখেই মনে হচ্ছে মন মেজাজ বড্ড ফুরফুরে তার। ডিজাইন করা বড় ডাইনিং টেবিলটা সাজানো হলো নানান রকম খাবারে। চেহারায় উজ্জ্বলতা ফুটিয়ে চেয়ার টেনে বসলো রাজ। তার সামনে টেবিলে দুপাশে সারিবদ্ধভাবে বসলো বাকিরা। রাজের ডান পাশে আরোহী, বাম পাশে ফরিদান্টি, ফরিদান্টির পাশে নিলয়, আর ডান দিকে আরোহীর পাশে তৃষা ও মধু। ফুরফুরে মেজাজে টেবিলে সাজানো খাবারের দিকে তাকায় রাজ। সবগুলোই আজ নিলয়ের পছন্দের তালিকায় থাকা খাবার। ফরিদান্টি সকলের পছন্দ ও অপছন্দ আজও মনে রেখেছে ঠিক আগের মতোই। আজ বাড়িতে নিলয়ের আগমন ঘটতেই খাবারের টেবিলও আজ নিলয়ময়। দেখেই রাজ মুখে হাসি ফুটিয়ে খানিকটা উঁচুস্বরে বলে ওঠে, মাশাআল্লাহ। নিলয় ফিরতেই দেখি আজ খাবারের টেবিলটাও পুরোপুরি নিলয়ময় হয়ে উঠেছে, ঠিক আগের দিনগুলোর মতোই। খানিকটা হাসলো ফরিদান্টি, অতঃপর বলে, সেই পুরনো দিনগুলোর কথা দেখি তোর এখনো মনে আছে। বিপরীতে রাজ বলে, থাকবে না কেন, কথাই আছে না, বন্ধুত্বের সম্পর্ক প্রায় প্রথম প্রেমের প্রাক্তন, এদের স্মৃতি কখনোই ভোলার মতো নয়। বলেই আচমকা থেমে যায় রাজ। আর চোখে আরোহীর দিকে তাকাতেই দেখতে পায় আরোহী পুরোপুরি দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে তার দিকে। যে দৃষ্টি স্থির রেখে খানিকটা নীরব থেকে সোজাসাপটা হয়ে প্রশ্ন করে, তার মানে আপনারও কি কোনো প্রাক্তন ছিল? পাশ থেকে ফরিদান্টি ও নিলয় দুজনে হেসে উঠেও পুনরায় নিজের হাসিকে দমিয়ে নেয় তারা। হাসেনি কেবল আরোহী, সিরিয়াস লুক নিয়ে তাকিয়ে আছে রাজের দিকে। চোখে মুখে স্পষ্ট হিংসুটে ভাব। ভালোবাসার ক্ষেত্রে প্রত্যেক মানুষেরই প্রতিহিংসা পরায়ণ, যা দ্বিগুণ করে দিতে নীরব রইল রাজ। যে নীরবতা মুহূর্তেই বহুগুণে বিগড়ে দিল আরোহীর শান্ত মেজাজকে। হাওয়া উল্টো দিকে বইছে। বুঝতে পেরেই পাশ থেকে ফরিদান্টি বলে ওঠে, সিরিয়াসলি নিও না, সে তোমার সাথে মজা নিচ্ছে। শোনো, আমার সব ছেলেই কিন্তু পুরোপুরি লয়াল, যদিও একটার মাঝে ঝামেলা আছে কিছুটা। এখন সেও একজনের জন্য দেবদাস হয়ে আছে। আরোহীর মাঝে খানিকটা স্বস্তি মিললেও তা পুরোপুরি নয়। রাজ নিজের মাঝে হালকা হেসে স্বাভাবিক রূপ ধারণ করে বলে, আচ্ছা, হয়তো একটু বেশি বলে ফেলেছি। হতাশ ভারী হওয়ার আগেই না হয় সকলে খাবারের দিকে মনোযোগী হই। বিসমিল্লাহ বলেই নিজের প্লেটে খাবার তুলে নিল রাজ। সেই সাথে তুলে নিচ্ছে বাকিরাও। বসে রইল কেবল আরোহী, যেন এই মুহূর্তে খাবার নিয়ে একটুও ভাবছে না সে। রাজ তা লক্ষ্য করেই বাতাস ভারী হওয়ার আগেই নিজেই খাবার তুলে দেয় আরোহীর প্লেটে। অতঃপর সকলকে উদ্দেশ্য করে বলে ওঠে, ও হ্যাঁ, সবাইকে দেওয়ার মতো একটা সুখবর আছে। সবাই আগ্রহ নিয়ে তাকায় রাজের দিকে। অতঃপর রাজ শান্ত স্বরে বলে, বিদ্যুৎকে আটক করা হয়েছে, সে এখন রুশানের হাতে বন্দী। রাজের এমন কথায় বিস্মিত হয় সকলে। মধু আচমকাই ফিরে তাকায় রাজের দিকে। পুরো শরীর মুহূর্তেই শিরশির করে উঠে তার। এ কি শুনেছে? আদৌ কি এটা সত্য? যদি সত্যি আকাশের সমাপ্তি ঘনিয়ে আসে, তাহলে মধুরই বা বেঁচে থাকার মানে কি? মুহূর্তের মাঝে একটা দৃঢ় সিদ্ধান্তে উপনীত হয় সে। আকাশের কিছু হলে মধু সরাসরি রাজকে হত্যা করে অতঃপর নিজেকেই উৎসর্গ করে দিবে। ক্ষণিকের নীরবতা ভাঙে ফরিদান্টির কথায়। মুখে হাসির আভাস ফুটিয়ে বলে, আলহামদুলিল্লাহ, অবশেষে শয়তানটা তার প্রাপ্য শাস্তি পেতে চলেছে। নীরব রইল আরোহী। শত হলেও তার চাচাতো ভাই, একটু হলেও খারাপ লাগাটা অস্বাভাবিক কিছু না। তবুও সত্যকে মেনে নিয়ে নিজের আবেগকে গোপন করে হালকা হেসে নিজেও বলে ওঠে, শুকরিয়া, সেই সাথে অভিনন্দন আপনাকে। ডিনারের আনন্দটা যেন দ্বিগুণ বেড়ে যায় সকলের। মনের আনন্দে খাবার আহার করতে ব্যস্ত হয়ে পড়ে সবাই। গাইস, ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। খাবার মুখে দেওয়ার মুহূর্তেই কারো আগমনে থেমে যায় রাজ। ঘটে রুশানের আগমন, যা খানিকটা অবাক করলো রাজকে, কারণ রুশান এই মুহূর্তে আকাশকে নিয়ে ব্যস্ত থাকার কথা। তাহলে হঠাৎ এখানে আসার কারণ কি? যদিও এ ব্যাপারে কৌতূহল ছিল রাজের, তবুও আসতেই এমন প্রশ্ন না করে ইশারায় তাকে খাবার টেবিলে যুক্ত হতে বলে রাজ। হাত ও মুখে পানি ছিটিয়ে ফিরে আসে রুশান। প্লেট টেনে অল্প সংখ্যক খাবার বেড়ে নেয় সে। রাজ খাবার খেতে খেতে হাত ও মুখে পানি ছিটিয়ে ফিরে আসে রুশান। প্লেট টেনে অল্প সংখ্যক খাবার বেড়ে নেয় সে। রাজ খাবার খেতে খেতে বলে ওঠে, আকাশ কোথায়? তোর তো এখন তার সাথে থাকার কথা ছিল। রুশান নিজের প্রতি খানিকটা বিরক্তি নিয়ে বলে, তুই ফিরে আসার পর ডিআইজি স্যার এসেছিল, বাধ্য হয়ে আকাশকে তার হাতে তুলে দিতে হয়েছে। খানিকটা সময় নীরব রইল রাজ। ডিআইজি স্যার কি ক্রেডিট নিতে চাইছে, নাকি এর পেছনেও অন্য কোনো কারণ লুকিয়ে আছে? জানিয়ে প্রশ্ন জাগে রাজের মনে। তার নীরবতার মাঝে রুশান ফের বলে, যাই হোক, আকাশ এখন আমাদের হাতে, এটাই সবচেয়ে বড় বিষয়। অন্যদিকে বিপ্লবের আস্তানায় ফিরেই খালি গায়ে বসে আছে আকাশ। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ স্পষ্ট ফুটে আছে। একটা মেয়ে সামনে দাঁড়িয়ে কাটা স্থানে মলম লাগাতেই চোখ মুখ বুজে নেয় সে। মেয়েটা ঘাবড়ে গিয়ে খানিকটা কাপড় স্বরে বলে, স্যার ব্যথা পাচ্ছেন? আকাশ হাতের ইশারায় নাসূচক জবাব দিল, সেই সাথে বোঝালো নিজের কাজ চালিয়ে যেতে। অতঃপর পুনরায় কাটায় মলম পড়তেই চোখ বুজে নিল সে। রাগ এখনো শান্ত হচ্ছে না তার। রাজের প্রতি রাগ এখন ধারণ করেছে
তীব্র আকারে। এর মাঝেই একজন লোক আকাশের সামনে এসে দাঁড়িয়ে বলে, বিপ্লব স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে। বিপরীতে আকাশ শান্তস্বরে বলে, যাও আসছি। বলেই মেয়েটাকে হাতের ইশারায় চলে যেতে বলে আকাশ। অতঃপর সাদা রঙের শার্টটা পুনরায় পরে নিল গায়ে। পা বাড়াতেই শরীরের ব্যথায় চোখ বুজে আসে তার। ধীরে ধীরে পা বাড়িয়ে তীব্র ক্রোধে বলে উঠে, রাজ রাজ রাজ, এবার তোমাকে এর চেয়েও দ্বিগুণ কষ্ট ভোগ করতে হবে। তুমি আমার বাবাকেও কেড়ে নিয়েছিলে, এবার আমি তোমার প্রিয় মানুষদেরকেই তোমার থেকে কেড়ে নিব একে একে। রাত তখন 11:30। আকাশকে নিয়ে ডিআইজি জাহাঙ্গীর আলম যথাসময়ে না পৌঁছালে এ নিয়ে শুরু হয় অনুসন্ধান। তাছাড়া জাহাঙ্গীর আলম এবং রুস্তম কেউই ফোন তুলছে না। এতেই সন্দেহের মাত্রাটা গাঢ় হয় তাদের। ঘটনাস্থলে খবর পৌঁছানোর মতো কেউই অবশিষ্ট ছিল না। প্রত্যেকের এখন একটাই পরিচয়, লাশ। ঈদ উপলক্ষে 3 দিনের ছুটি পেয়েছিল রুশান, হয়তো তা কাটানো হবে না আর। আজ রাতটা পার করে ভোরেই ফিরতে হবে তাকে। কে জানে ডিআইজি জাহাঙ্গীর আলম এবং আকাশের এখন কি অবস্থা। রুস্তম থেকেও কোনো খবর আসেনি আর। ভাবতেই চোখ বুজে রইল রুশান। আচমকাই ফোনটা বেজে উঠতেই চোখ মেলে তাকায় সে। সদর দরজা বরাবর দোতলায় বড় খোলা বারান্দাটায় দাঁড়িয়ে রইল আরোহী। উদাস মনে তাকিয়েছে আকাশে জলজল করা নক্ষত্রগুলোর দিকে। আকাশে আজ মেঘ নেই, পুরোপুরি পরিষ্কার হয়ে আছে আকাশটা। খানিকটা দূরত্ব রেখে তার পাশে এসে দাঁড়ায় রাজ। আরোহীর সাথে তাল মিলিয়ে তাকায় জলজল করা তারাগুলোর দিকে। দুজনের মাঝে নীরবতা ভেঙে রাজ বলে উঠে, ঘুমাচ্ছ না? আরোহী বলল, ঘুম আসছে না। রাগ করে আছো নিশ্চয়ই? আরোহীর নাসূচক জবাবে মিথ্যার উপস্থিতি স্পষ্ট। বেশিরভাগ মেয়েরাই এমন স্বভাবের হয়ে থাকে। তাছাড়া প্রিয় মানুষের সাথে অন্য কারো উপস্থিতির বিষয়টা কেই বা সহ্য করতে পারে। যদিও এটা মাত্রই আরোহীকে জেলাস ফিল করানোর জন্যই বলেছিল রাজ। তবুও রসিকতা ও ধৈর্যের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যা অতিক্রম হয়ে গেলেই বিপদ। কাজেই রাজ নিজের মাঝে হালকা হেসে একটা শ্বাস নিয়ে বলে, একটু রসিকতা তোমাকে এতটা দুশ্চিন্তায় ফেলে দিবে তা ভাবিনি। রাজের দিকে তাকায় আরোহী। রাজ ফের বলে, আমার জীবনের প্রথম যে মানুষটার আগমন ঘটেছিল এবং যে মানুষটা শেষ অবধি থাকবে, সে এই মুহূর্তে আমার পাশেই দাঁড়িয়ে আছে। কথাটা যেন মুহূর্তেই এক অন্যরকম ভালো লাগা তৈরি করে আরোহীর মাঝে। যে ভালো লাগায় নিজের অজান্তে হেসে উঠলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় সে। কারণ রাজের সামনে লজ্জাজনক পরিস্থিতিতে পড়াটাও সবচেয়ে বড় লজ্জার। তবুও এই লাজুকতা পুরোপুরি লুকাতে ব্যর্থ হলো আরোহী। রাস্তা লক্ষ্য করে মৃদু হাসল, যে হাসিতে আরোহীর দিকে চেয়ে তার লজ্জা বাড়িয়ে দিল দ্বিগুণ। এর মাঝেই কেউ একজন সদর দরজা দিয়ে বেরিয়ে গাড়িগুলোর সামনে গিয়ে দাঁড়াতেই নিচের দিকে তাকায় রাজ। দেখতে পায় রুশানকে। তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসে রুশান, যা স্বাভাবিক মনে হচ্ছে না রাজের কাছে। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যা মোটেও সুখবর নয়। সকাল 7টা। একে একে সারিবদ্ধভাবে শুয়ে রাখা হয়েছে 30টা লাশ, যাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল এই মুহূর্তেও তারা ছিল জীবিত, নিজ দায়িত্বে নিয়োজিত ছিল তারা। অথচ এখন শুয়ে আছে খোলা আকাশের নিচে। ঢেকে রাখা সাদা কাপড়গুলো লাল হয়ে উঠেছে তাদের রক্তে। বহু মায়ের সন্তান আজ লাশ হয়ে পড়ে আছে এখানে। তবে খুঁজে পাওয়া যায়নি রুস্তমের লাশটা। রাতভর অনুসন্ধান চালিয়েও কোনো হদিস মেলেনি তার। এদিকে পুরো রাত্রি চিকিৎসাধীন অবস্থায় পার করে সকাল হলে সেখানে উপস্থিত হয় জাহাঙ্গীর আলম। হাতে ব্যান্ডেজের সাথে ক্লান্তি স্পষ্ট তার মাঝে। রুশানের পাশে এসে দাঁড়ান তিনি। আহত চোখে লাশগুলোর দিকে তাকিয়ে থেকে রুশান প্রশ্ন ছুড়ে, তারা একজন লোককেও বাঁচিয়ে রাখেনি, প্রত্যেককেই খুব নির্মমভাবে মারা হয়েছে, কিন্তু আপনি কি করে বেঁচে ফিরলেন স্যার? রুশানের এমন প্রশ্নে খানিকটা বিব্রত হলেন জাহাঙ্গীর আলম। তবে তা প্রকাশ না করেই বলে উঠে, এখন বেঁচে থাকাটাই আমার জন্য লজ্জার মনে হচ্ছে। আমি আমার সাথীদের রক্ষা করতে পারিনি। আঘাতপ্রাপ্ত হওয়ার পরও শত্রুপক্ষের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলাম। একসময় জ্ঞান হারানোর পর আর কিছুই মনে নেই। চোখ মেলে দেখি আমি হসপিটালে, আর শুনতে পাই সেখানে সকলকে হত্যা করা হয়েছে, যা আমি এখনো মেনে নিতে পারছি না। আফসোসের ভঙ্গিতে কথাটা বললেন জাহাঙ্গীর আলম। বিপরীতে রুশান কিছু বলার আগেই তিনি ফের বলে, রুস্তমের খোঁজ মিলেছে? রুশান তার দিকে চেয়ে শান্তস্বরে বলে, এখন অবধি না, তবে শীঘ্রই তার খোঁজ মিলবে ইনশাল্লাহ। বিপরীতে জাহাঙ্গীর আলম নিজেও রুশানের সাথে তাল মিলিয়ে বলে, তাই যেন হয়। মাঝখানে অতিবাহিত হলো 3টা দিন। দেশজুড়ে পালন করা হয় ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় কুরবানি দেওয়া হয় নির্ধারিত পশু। যে দিনকে ঘিরে কয়েকটা দিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এখন ধীরে ধীরে অস্বাভাবিকতায় রূপ নিয়েছে তা। দিন যত গড়াচ্ছে ততই জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। হাতি পাগল হয়ে তাকে জ্যান্ত ছেড়ে দিতে নেই। আকাশের বিষয়টা যেন এই প্রবাদটির সাথে মিলে গেল হুবহু। আকাশ নিশ্চয়ই এবার প্রতিশোধের নেশায় মেতে উঠবে, কিন্তু তা নিয়ে খুব একটা ভীত নয় রাজ। এই মুহূর্তে তার একটাই রাগ আকাশের শাস্তির বিষয়টা, আইনের উপর ছেড়ে দেওয়ার বিষয়টাকে ঘিরে। নিজের গেস্ট হাউসে বসে রইল রাজ। পাশে নিলয় ও নিবিড়। তুষার আজ ফেরার কথা গ্রাম থেকে, হয়তো সন্ধ্যার দিকেই ফিরবে। তাদের 3 জনের আলোচনার মাঝে আগমন ঘটে এক ব্যক্তির। রাজের লোকদের একজন তিনি। কিছুটা দূরে সম্মানসূচক সোজা হয়ে দাঁড়িয়ে বলে, বিপ্লবের প্রতিনিধি এসেছে। সে বাইরে দাঁড়িয়ে আপনার অনুমতির অপেক্ষায়। কথা বলার জন্য বিপ্লব তার লোক পাঠাবে, এটা আগেই জানা ছিল রাজের। বিপ্লবী বার্তা পাঠিয়েছে তাকে। কাজেই রাজ সম্মতি দিয়ে শান্তস্বরে বলে, তাকে আসতে দাও। সম্মতি পেয়েই ফিরে যায় লোকটা। পাশে থাকা নিবিড় তার হাতে সোনালী রঙের লাঠিটা ভালোভাবে পরখ করে নিল শত্রুর হাতে, শক্ত হাতে। অতঃপর সদর দরজার দিকে তাকায় সে। কিছু সময়ের মাঝেই ফিরে আসে দানবীয় শরীরের অধিকারী একজন লোক। যেমন উচ্চতা তেমনি গায়ের গঠন, শ্যামবর্ণের সাথে ভয়ঙ্কর চেহারা। তার ভয়ঙ্কর দৃষ্টি যে কোনো সাধারণ মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রাজের সামনে এসে দাঁড়ালো লোকটা।
অনুমতি পাওয়ার আগে রাজের মুখোমুখি সোফায় বসে পড়ে পায়ের উপর পা তোলে। এমন কাণ্ডে মেজাজ হারাতে গিয়েও নিজেকে শান্ত রাখে রাজ। অতঃপর লোকটার দিকে চেয়ে বলে, যেহেতু বিপ্লব তোমাকে আমার সামনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু নিশ্চয়ই উপযুক্ত কোনো কারণ আছে যা তোমাকে আমার হাত থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে। লোকটা রাজের দিকে চেয়ে বলে, এমনিতেও মহান বিপ্লবের অনেক লোকের রক্ত ঝরিয়েছ তুমি, যা মোটেও খুশি করেনি বিপ্লবকে। বিপ্লবের ক্রোধ থেকে আজ অব্দি বাঁচতে পারিনি কেউ, জানো নিশ্চয়ই। তবুও সৌভাগ্যবশত মহান বিপ্লব তোমাকে একটা সুযোগ দিতে চায়, যা একটা চুক্তিপত্রের মাধ্যমে। বলেই সামনে থাকা ছোট কাচের টেবিলটায় একটা কাগজ ছুঁড়ে মারে লোকটা। অতঃপর পুনরায় হেলান দিয়ে বসলো সে। রাজ তা হাতে নিয়ে দেখে একটা শান্তি চুক্তি। বিপ্লবের এত লোকের রক্ত ঝরানো সত্ত্বেও রাজকে ক্ষমা করতে সম্মতি জানিয়েছে বিপ্লব। রাজের উপর বিপ্লব কোনো প্রকার প্রতিশোধমূলক পদক্ষেপ নিবে না। তাদের দুজনের মাঝে রক্তারক্তির সমাপ্তি টেনে শান্তি স্থাপন করা হবে। কিন্তু বিনিময়ে বিপ্লব দুজন মানুষকে চায়, একজন নিলয় এবং অন্যজন আরোহী। এই দুজনের বিনিময়ে বিপ্লব এই শত্রুতার অবসান ঘটানোতে সম্মত হয়েছে। বিপ্লবের পাঠানো পুরো পত্রটা পড়েই খানিকটা মৃদু হাসে রাজ। লোকটার দিকে তাকাতেই লোকটা বলে, বিশুলকে হত্যার দায়ে নিলয়কে চায় বিপ্লব, আর আকাশ চায় আরোহীকে। শুধুমাত্র এই দুজনের বিনিময়ে তুমি বিপ্লব ক্ষমা পাবে। তুমি ভাগ্যবান, কাজেই এই চুক্তিপত্রে তোমার সাইন করা উচিত। বিপরীতে রাজ শান্তস্বরে বলে, আর যদি আমি এই শান্ত চুক্তি প্রত্যাখ্যান করি তাহলে এটা ভালো কিছু বয়ে আনবে না। বিপ্লব নিলয়ের উপর ঠিকই তার প্রতিশোধ নিবে। তখন তোমার আর কিছুই করার থাকবে না। এমনকি আকাশও তোমার সামনে দিয়ে আরোহীকে তুলে। বাকিটা বলার আগেই স্টপ সূচক শব্দ উচ্চারণ করে সামনে থাকা টেবিলে থাপ্পড় বসিয়ে উঠে দাঁড়ায় রাজ। যে থাবায় মৃদু কেঁপে ওঠে লোকটা, তবুও সাহস ভাব নিয়ে উঠে দাঁড়ায় সে নিজেও। সোজা সাপটা ভাবে বলে, শুনতেও যদি এতটাই খারাপ লাগে, তাহলে যখন বাস্তবে রূপ নিবে তখন কি করে সহ্য করবে? সময় থাকতেই বিপ্লবের চুক্তি মেনে তার প্রতি অনুগত্য স্বীকার করে নাও। ঠিক তোমার ভাই রাজুর মতো। সে বুদ্ধিমান, কাজেই বিপ্লবের পথ বেছে নিয়েছে। তোমারও উচিত বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। বিস্মিত হয় রাজ। তার আপন ভাই এসব লোকদের সাথে যুক্ত। খানিকটা সন্দেহ হলেও এমনটা বিশ্বাসযোগ্য মনে হয়নি তার কাছে। কাজেই ভাইয়ের উপর খুব একটা নজরদারি চালায়নি সে। অথচ আজ এমনটা শুনেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। তার নীরব দৃষ্টির বিপরীতে লোকটা ফের বলে উঠে, কিন্তু এর ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়ে বিপ্লবের প্রস্তাব প্রত্যাখ্যান করলে নির্বিচারে তোমার পরিবারের উপর গণহত্যা চালানো হবে। বিপরীতে রাজ তার চোখে দৃষ্টি রেখে একটা শ্বাস ছেড়ে বলে, কি সৌভাগ্য আমার, বিজয় এতটা সন্নিকটে তা আমার ধারণাতেই ছিল না। অবশেষে তাহলে বিপ্লব পুরুষের ন্যায় আমার সামনে এসে দাঁড়াবে। লোকটা ফের বলে, এটা তোমার দুর্ভাগ্যে পরিণত হবে। সময় থাকতে বিপ্লবের করুণা গ্রহণ করে পরিবার নিয়ে শান্তিতে বাঁচবে নাকি বিরোধিতা করে মরবে, তা তোমার সিদ্ধান্তের উপরই নির্ভর করবে। মেজাজ টকবক করছে রাজের। শান্ত ভঙ্গিতে হাত বাড়ায় নিবিড়ের দিকে। নিবিড় হাতে থাকা সিলভার রঙের লাঠির এক মাথা রাজের হাতে রাখলো। রাস্তা মুঠো করে টান দিতেই বেরিয়ে আসে চিক চিক করা একটা লম্বা ধারালো ছুরি, যা শক্ত হাতে চেপে ধরে লোকটার দিকে চেয়ে বলে, তোমার ভাগ্য আজ তোমাকে ভুল জায়গায় টেনে এনেছে। আমি রাজ। খানিকটা উচ্চস্বরে বলল রাজ এ কথাটা। জালিমের নিকট আত্মসমর্পণ করার অর্থ নিজেকে অসম্মান করা, আর অসম্মানিত হওয়ার পরিবর্তে আমি মরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। বলেই ধারালো ছুরিটা দিয়ে আঘাত করে বসে লোকটার ঘাড়ে। মুহূর্তেই ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যায় লোকটার, যা ফুটবলের মতো আছড়ে পড়ে ফ্লোরে। খানিকটা রক্ত ছিটকে এসে আছড়ে পড়ে রাজের মুখে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রাজের। পরপর শ্বাস ছেড়ে লোকটার থাপড়ানো দেহের দিকে চেয়ে বলে, এটাই আমার সিদ্ধান্ত।